আমাদের যাচ্ছি প্রিয় দর্শক, স্বাধিকা টিভি নিয়মিত আয়োজন টক অফ দ্য টাউনে। করোনার যে পরিস্থিতি, ক্ষণে ক্ষণে তার গতি প্রকৃতি চেঞ্জ করা, তার যে ধরন, সেগুলো ক্যারেক্টার, সেগুলো পরিবর্তন করা। এর মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি ঢাকা যে হটস্পট ছিল সেটিকে ছাড়িয়ে খুলনা এখন হটস্পটে রূপ নিয়েছে। এবং করোনা আক্রান্ত রোগী সামাল দিতে গিয়ে খুলনার হাসপাতালগুলো, খুলনা বিভাগীয় যে হাসপাতালগুলো রয়েছে, তারা হিমশিম খাচ্ছে, চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন। কি করণীয়, আমাদের কি করার রয়েছে, কি ভাবনায় নিয়ে আসতে হবে, এবং সেগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এসব বিষয়ে আলোচনার জন্য আজকে সাথিকা টিভির সঙ্গে যুক্ত হয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মোজাহিরুল হক। আমাদের সঙ্গে রয়েছেন খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ এবং খুলনা জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার মেহেদি নওয়াজ, এবং আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক মহেন্দ্রনাথ সেন। আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি সাদিকা টিভিতে। আমি প্রথমেই একটু যেতে চাই অধ্যাপক ডাক্তার মোজাহিরুল হক আপনার কাছে। প্রশ্নটি হচ্ছে, ঢাকা হটস্পট সেটিকে ছাড়িয়ে সীমান্তবর্তী অঞ্চলগুলো করোনা আক্রান্ত রোগীর সংখ্যা আমরা বেশি দেখতে পাচ্ছি, কিন্তু অন্যান্য সীমান্তবর্তী অঞ্চল থেকে খুলনা কেন এত বেশি ভালনারেবল অবস্থায় রয়েছে? আপনার বিশ্লেষণটা কি? ধন্যবাদ আপনাকে। আমরা যদি সংক্রমণের সংজ্ঞাতে যাই, অথবা এই সংক্রমণ বাড়ার যে নিয়মগুলি আছে, যেভাবে সংক্রমণ বাড়ে সেগুলির দিকে যদি একটু দৃষ্টি দেই, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে সংক্রমণ কোথায় বাড়বে এটা নির্ভর করে সংক্রমিত লোকরা কিভাবে এটা ছড়াচ্ছে সেটার উপরে নির্ভর করে, বা তার সংস্পর্শে এসে অন্যরা কিভাবে সংক্রমিত হচ্ছে। এখানে দুটো জিনিস মনে রাখতে হবে, যে আমাদের সংক্রমণ যখন ঢাকা থেকে বাইরে গেল, তখন আমরা সবাই জানি কি কারণে সংক্রমণটা বাইরে গেল, কারণ সংক্রমিত লোকেরা ঢাকা থেকে বাইরে গিয়েছিল। তারপরেও সংক্রমণটা সারা দেশব্যাপী সামাজিক সংক্রমণের রূপ নিয়েছে। এখন যে সংক্রমণটা বিশেষ করে খুলনা থেকে শুরু করে বর্ডার এলাকায় যেটা হচ্ছে, এইটা আমি মনে করি যে এটার একমাত্র কারণ আমাদের বর্ডারটা কমপ্লিটলি সিল করা কখনো সম্ভব হয় না, এবং এখনো সম্ভব হয়নি। এবং এইটা একটা মূল কারণ যে আমাদের এদিককার লোক ওইদিকে যাওয়া বা ওদিককার লোক এদিকে আসার বর্ডারের, এবং এইটা একটা সংক্রমণ বাড়ার, এই যে এখন যে দ্বিতীয় ঢেউটা চলছে, এটা বাড়ার একটা মূল কারণ। আরেকটা কারণ যেটা, সেটা আমরা দেখেছি যে গত ছুটিতে ঈদের সময় ঢাকা থেকে প্রচুর মানুষ কিন্তু পেরিফেরিতে গিয়েছে, এবং এটাও সংক্রমণ সেখানে বয়ে নিয়ে গেছে তারা। এখন কথাটা হচ্ছে, আমি এই জায়গায় একটু প্রশ্ন করতে চাই অধ্যাপক ডক্টর মোজাহিরুল হক। আপনি যে বিশ্লেষণগুলো তুলে ধরছেন, নিঃসন্দেহে এগুলো বৈজ্ঞানিক ব্যাখ্যা, কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে সীমান্তবর্তী অঞ্চলগুলো এখন এই মুহূর্তে সংক্রমিত হওয়ার বেশি কারণ ভারতীয় ধরনগুলো সেখানে ছেয়ে গেছে, তার কারণ ইন্ডিয়ার সাথে আমাদের যে বর্ডার অঞ্চলগুলো রয়েছে সেই কারণে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বেশি দেখা যাচ্ছে। সব ঠিক আছে, বা ঈদের যে মানুষের যাতায়াত নির্বিঘ্নে, সেগুলোর কারণও নিশ্চয় রয়েছে, কিন্তু আমার কথা হচ্ছে সীমান্তবর্তী অঞ্চলগুলোর মধ্যেও খুলনা কেন এত বেশি ভালনারেবল অবস্থা রয়েছে, বা এত বেশি সংক্রমণ বাড়ছে, অথবা মৃত্যুর সংখ্যা এত বেশি হচ্ছে কেন? গতকাল আমরা দেখলাম যে গত 24 ঘন্টা, সর্বশেষ 24 ঘন্টায় সারা দেশে 67 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে 24 জনই খুলনা বিভাগে। এখন আপনাকে এটা এইভাবে আমি যেভাবে বললাম যে সংক্রমণ কোথায় ছড়াবে এটা নির্ভর করে সেইখানকার যে সংক্রমণ নিয়ন্ত্রণে যারা আছেন তাদের প্রচেষ্টা, পাশাপাশি জনগণের যে নিজেদের যে চেষ্টাটা থাকবে সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য। আমরা যেগুলি জানি, স্বাস্থ্যবিধি মানা এবং চলাচল সীমিত করা। এখন খুলনা অঞ্চলে যেটা বেড়েছে সেটার এই একটাই কারণ, ভিন্ন কারণ আমাদের খোঁজার কোনো প্রয়োজনে নেই। আমাদেরকে মনে রাখতে হবে যে খুলনার ছড়ানোটা খুলনা থেকেই ছড়াচ্ছে, এবং খুলনাতে প্রথমে ছড়িয়েছে, এবং সেইটা সঠিকভাবে সেইখানে নিয়ন্ত্রণ না করার কারণে এখন সেখানে বেশি ছড়াচ্ছে। যেটা করা উচিত সরকারের বা যারা এটা নিয়ন্ত্রণে আছেন খুলনায়, তাদেরকে যেটা করতে হবে সেটা হলো খুব ভিজিল্যান্টলি কন্টাক্ট ট্রেসিংটা করতে হবে এখন থেকে। তারপরে কোয়ারেন্টাইনের বিষয়টাকে গুরুত্ব দিতে হবে সরকারিভাবে,
তারপরে আইসোলেশন, যেটা চিকিৎসার জন্য আমরা উপজেলা হাসপাতাল বা জেলা হাসপাতালে নেব চিকিৎসার জন্য, সেটার গুরুত্ব দিতে হবে। এবং পাশাপাশি চিকিৎসা সেবার যেটা প্রয়োজনীয় চিকিৎসা সেবা যেটা উপজেলা হেলথ কমপ্লেক্সে সম্ভব, সেটা ডায়াগনোসিসের মাধ্যমে যেটা করতে হবে সেটা হলো র্যাপিড অ্যান্টিজেন টেস্টটাকে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি চিকিৎসাটার ব্যবস্থা করতে হবে, যাতে এটাকে নিয়ন্ত্রণ করা যায় এবং মৃত্যু হারটা কমানো যায়। সুতরাং এই কয়েকটা জিনিস যদি করা যায়। মোজাহুল হক, আমি আপনার কাছে এই বিষয়ে অবশ্যই আসবো। ডক্টর মেহেদী নওয়াজ নিশ্চয়ই খুলনা জেলা সহ আশপাশের অঞ্চল খুব নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছেন এবং চিকিৎসা সেবা তো দিচ্ছেনই। ডক্টর মেহেদী নওয়াজ, আপনার কাছে আমি ঠিক একই প্রশ্ন জানতে চাই যেটি অধ্যাপক ডক্টর মোজাহুল হক বলছিলেন। আপনি আপনার ব্যাখ্যাটি কি এরকমই? আপনি ওখানে সার্বক্ষণিক নজরদারিতে আছেন। ধন্যবাদ মা মুজিবুর পান্না ভাই, উপস্থিত সমস্ত দর্শক এবং আমাদের সুধী বৃন্দ যারা আছেন। যে কথাটা মঞ্জুর এবং পান্না ভাই প্রশ্ন করেছেন, মঞ্জুর স্যার উত্তর দিচ্ছিলেন, আমি ঠিক কাছাকাছি জায়গা থেকে উত্তরটা দিই। বিষয়টা হয়েছে যে আমাদের এই অঞ্চলের যে ল্যান্ড বর্ডার, সেই ল্যান্ড বর্ডারটা আপনার রাজশাহী বা ওই অঞ্চল ল্যান্ড বর্ডার থেকে বেশি বড়, এবং ওই অঞ্চল থেকে মানুষ যত ইন্ডিয়াতে যায় তার থেকে এই ভোমরা বা আমার মাঝখানে বেনাপোল এবং এই দুইটা, এবং আর আছে মহেশপুর, যেটা এরকম জায়গা, যেটা এই অঞ্চল থেকে মানুষ বেশি যাতায়াত করে এবং সংখ্যাটা হিসাবে তাদের থেকে অনেক বেশি। এবং আমরা দেখেছি যে আপনি দেখবেন বাংলাদেশে যারা চিকিৎসা নিতে ইন্ডিয়াতে যাচ্ছে অথবা বেড়াতে ইন্ডিয়াতে যাচ্ছে, তারা হয় বেনাপোল অথবা ভোমরা বন্দরকে ব্যবহার করে। এছাড়া আমাদের এই ল্যান্ডের এত বড় একটা জায়গার এখানে কিন্তু অনেক গ্যাপ আছে, মানে অনেক ছিদ্র আছে, চৌকি মাত্র 2টা, আর মাঝখান দিয়ে বহু এলাকা আছে। এটা কোনোদিন সিল করা সম্ভব কিনা আমি জানি না। তো সাতক্ষীরা আরেকটু কন্ডিশন বলি এখানে, সেটা হচ্ছে আমাদের থেকে সাতক্ষীরার মাত্রা হার উচ্চ মাত্রায়, কিন্তু তাহলে সাতক্ষীরা থেকে খুলনায় বিষয়টা বুঝতে হবে, সাতক্ষীরা থেকে খুলনার দূরত্ব মাত্র এখন 1 ঘন্টার পথ, এবং খুলনায় বাস করে সাতক্ষীরার বহু অংশ মানুষ। খুলনার লোকাল পিপুলের থেকে আমি মনে হয় যে সাতক্ষীরা এবং এই গোপালগঞ্জ এত অঞ্চল বা এই যে আমাদের মোল্লারহাট ফকিরহাট এই অঞ্চলের মানুষের সংখ্যাটা অনেক বেশি, সেখানে সাতক্ষীরা অঞ্চল। এই সাতক্ষীরা থেকে সবসময় কমিউনিকেশন হচ্ছে কিন্তু খুলনা। আবার সাতক্ষীরার পিসিআর ল্যাবে পরীক্ষা হয় সবচেয়ে কম, খুলনা পিসিআর এর পরীক্ষা হয় বেশি। এছাড়াও ইন্ডিয়াতে যারা যাতায়াত করে তাদের জন্য খুলনা হচ্ছে একটা সেন্টার, যেখানে তাদের ইন্ডিয়া তারা যে যাবেন বা বিদেশে যাবেন, সেখানে করোনা টেস্ট যেটা করা হয় পরীক্ষা, সেই টেস্ট আবার খুলনায় করা হয়। সেটা এখন সাতক্ষীরা দিতে পারে, কিন্তু এতদিন ধরে খুলনায় হয়েছে। যার কারণে এখানে আমাদের সাতক্ষীরা অঞ্চলটি সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। আবার ওদিক থেকে বেনাপোল থেকে যশোর থেকে সাতক্ষীরা আবার বেশি ঢোকে, খুলনায় বেশি ঢোকে। আর আপনি দেখেন সাতক্ষীরা থেকে ঢুকছে বড় একটা গ্রুপ, বেনাপোল থেকে যশোর হয়ে ঢুকছে একটা বড় একটা গ্রুপ। এছাড়া কিছু আমাদের এই যে খুলনার সাথে অন্যান্য এলাকার, ইভেন ওই যে আমাদের গড়াই মধুমতি যে গাড়িগুলো আছে, যেটা সরাসরি আমাদের ইয়ের থেকে আসে, কুষ্টিয়া থেকে আসে, এই গাড়িতেও কিন্তু ঝিনাইদহ প্রচুর মানুষ খুলনার আমাদের এই অঞ্চলে মহেশপুর অঞ্চলের মানুষ আসে। আমরা দেখতে পাচ্ছি যে রিয়েলি খুলনা কমিউনিকেশনের দিক থেকে 2-3টা জেলার সাথে যে সম্পর্ক, সেটার সাথে ইন্ডিয়ার একটা সুনিবিড় সম্পর্ক আছে। তো এক হচ্ছে আমাদের এই অঞ্চলের মানুষ অন্য অঞ্চলের মানুষের থেকে একটু হুজুগ আছে। আমাদের সামান্য অল্প কিছুতেই অসুখ বিসুখ হলেই তারা খুলনায় চিকিৎসা বা সাতক্ষীরা যশোরের চিকিৎসা নেওয়ার থেকে ইন্ডিয়ায় ঘুরতে যাওয়া পছন্দ করে। এছাড়া ইন্ডিয়ার সাথে আমাদের বড় একটা বিজনেস আছে, এখানে যারা কাপড়ের বিজনেস করে তাদের ম্যাক্সিমাম কাপড় ইন্ডিয়া থেকে আসে, এটা একটা জায়গা কিন্তু আছে। এছাড়া ইন্ডিয়া থেকে আপনার প্রায় 800 ট্রাক কিন্তু বেনাপোল দিয়ে ঢোকে। 800 ট্রাকের সাথে 4 জন মানুষ মাল খালাস করে, 2জন প্লাস 2জন 4 জন, তাহলে 3200 মানুষ রেগুলার। এবং এই 3200 জনের কোনো টেস্ট হয় না, এই 3200 জনের কোনো টেস্ট করা হয় না। এই 3200 পাল্টে আসে, 800 ট্রাকের সাথে নতুন নতুন মানুষ আছে। তাহলে আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো দিয়ে আমার মনে হয় যে আমি আপনাকে অন্তত দর্শকদেরকে বলতে পেরেছি যে কেন এই অঞ্চলে আসলে আমাদের এই হটস্পটটা আস্তে আস্তে করে এদিকে ধারণ করছে। এখন ডাক্তার মেহেদী নওয়াজ, এই মুহূর্তে চিকিৎসা দিতে গিয়ে কি ধরনের হিমশিম খাচ্ছেন আপনারা? শয্যার কি অবস্থা, আই মিন বেডের কি অবস্থা, অক্সিজেন প্লান্টের কি অবস্থা, অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে সেইগুলোর কি অবস্থা? ধন্যবাদ আপনাকে। আসলে
চিকিৎসকরা বরাবরই কিন্তু হিমশিম খায়, কারণ বাংলাদেশে কোভিড এর আগ থেকেই আপনি জানেন যে সরকারি হসপিটালে রোগীর অনুপাতে চিকিৎসকের কোনো বিষয় নাই, যেটা রিকমেন্ডেড WHO, সে তার কোনো গাইডলাইনে বাংলাদেশের মানে কোনো কোনো কিছুই মেলে না। তো আমাদেরকে এমনি নর্মালি নন কোভিড জোনেও একজন চিকিৎসক 1 থেকে 150 রোগীর সেবা দিয়ে থাকে। আউটডোরেও আমরা তাই করে থাকি, একজন রোগী আউটডোরে, একজন চিকিৎসক 1-150 রোগী দেখে। তো এইটা নতুন কিছু না। তার মধ্যে কোভিড যখন যোগ হলো, আমরা দেখলাম যে করোনাতে আমাদের প্রচুর পরিমাণে আমরা খুলনা মেডিকেল কলেজ হসপিটাল 100 বেডের ডেডিকেটেড করোনা হসপিটাল করলাম, এবং এটা আমরা ধীরে ধীরে 100 বেড পরিপূর্ণ হয়ে গেল। এটা দ্বিতীয় ঢেউতে পরিপূর্ণ হলো। প্রথম ঢেউতে একেবারে কাছাকাছি গিয়েছিল, দ্বিতীয় ঢেউতে একেবারে পরিপূর্ণ হয়ে গেল, এবং সেটা বর্তমানে 155 গিয়ে ঠেকলো। আমরা 100 কোভিড বেডের যে হসপিটাল সেটাকে 130 উন্নতি করলাম, কারণ ওই 30টা বেড যেটা দেওয়া সেটাও বিভিন্ন ফাঁক ফোকরের মধ্যে, মানে আমাদের খাট বা যেটা আমাদের পট যেটা টেনে টেনে সেগুলো দেওয়া, সেগুলোতে ডাইরেক্ট অক্সিজেন সাপ্লাই নাই, সেগুলো সিলিন্ডারের মধ্যে দিয়ে সাপ্লাই। অর্থাৎ আমরা আমাদের চিকিৎসকদেরকে এই দিতে যাওয়ার জায়গা নতুন করে 30টা জায়গা করা, 100 বেড তো করা সেখানে কম ছিলই, আবার নতুন করে 30টার একটা হিমশিম খেতে হলো। তার মধ্যে গতকাল 155টা, তার মানে আপনি আরো 25টা বেশি হয়ে গেল। ইতিমধ্যে আমি চিকিৎসকরা অত্যন্ত কষ্ট করে তারা চিকিৎসা দিচ্ছেন, এবং চিকিৎসা দেওয়ার মধ্যে কোনো স্বাচ্ছন্দ্য বোধ করার জায়গাটা খুব ভালো পাচ্ছেন না, স্বাভাবিক ভূমিকা পাচ্ছেন না। আপনার চোখের সামনে যে রোগীকে আপনি 40 লিটার 50 লিটার অক্সিজেন দিবেন, তাকে যখন আপনি 15 লিটারের অক্সিজেন সিলিন্ডারের বাইরে দিতে পারবেন না, তখন আপনার মানসিক অবস্থা কি হবে? ওই রোগীটা কিন্তু আপনার হাত। তো ইতিমধ্যে আমরা খুলনা মেডিকেল কলেজের বাইরে সদর হসপিটালকে দীর্ঘ পর্যালোচনা করে সেখানে আমরা 70 বেড, ওখানে আগে থেকেই একটা অক্সিজেনের প্ল্যান্ট ছিল, যেটা খুলনা মেডিকেল কলেজ হসপিটালে হওয়ার কথা ছিল আগেই, তার আগে সদরে বসেছে। তো এই সদরে বসার কারণে সেখানে 70টা অক্সিজেন পোর্ট দেওয়া আছে। আমরা আগামীকাল নতুন করে অক্সিজেন প্ল্যান্ট কি স্থাপিত হয়েছে? হ্যাঁ, এই সদর হসপিটাল স্থাপিত হয়েছে, এবং এটা কানেক্টেড, এবং এটা 70টা জায়গায় যাওয়া যায়। কিন্তু খুলনা মেডিকেল কলেজে হসপিটালে মাত্র আমি দুইটা কথা বলবো এখানে, কি শুনবেন? সেটা হচ্ছে, আমরা যখন জেনেছিলাম যে বসুন্ধরা থেকে আমাদের অক্সিজেন প্ল্যান্ট দেওয়া হয়েছে, তারপর থেকে অনেক সময় কেটে গেছে, কারণ সেটা অক্টোবরের শেষ, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, প্রায় 5 মাস পরে যখন বর্ষার কাজ শুরু হলো, তখন অলরেডি সময় পার হয়ে গেছে। কিন্তু আমরা দ্বিতীয় ঢেউয়ের জন্য বসে থাকি না, আমরা সরাসরি খুলনা মেডিকেল কলেজের ওটির যে ওটি কমপ্লেক্সের যে অক্সিজেন প্ল্যান্ট আছে সেখান থেকে লাইন টেনে এনে এই দ্বিতীয় ঢেউয়ের শুরু থেকে সেটা ব্যবহার করছি। ইতিমধ্যে এইচডি, স্পেকট্রা এবং আমাদের নিমো, বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের যে ইঞ্জিনিয়ার, তাদের মিলে অলরেডি অক্সিজেন প্ল্যান্ট আমরা দাঁড় করিয়েছি, এখনো সাপ্লাই শুরু করতে পারিনি। কিন্তু এই সাপ্লাইটা যখন শুরু করতে পারবো, এটা আমাদের একটা স্ট্রেংথ বাড়াবে, কারণ এখন অলরেডি আমাদের ওটি কমপ্লেক্স থেকে যে লাইনটা এসে দিচ্ছে, এখানে কিন্তু অলরেডি আজকে চাপ কমে গেছে। মানে চাপ কমে গেছে বলতে অক্সিজেন প্রেশার যেটা 4.5 এর উপরে থাকে 2.5 এ আসছে, অর্থাৎ আমরা একটু সমস্যার মধ্যে আছি, যখন তখন এটা ফল করতে পারে, ফল করে গেলে আরেকটা বিপদ হবে। সেই কারণে আমরা সদর হসপিটালকে আরেকটা জায়গায় বেছে নিলাম, যাতে করে মিনিমাম সদর হসপিটালে আইসিইউ নাই, এইচডিইউ নাই, এটা সত্যি, কিন্তু 15 লিটার অক্সিজেনের মধ্য দিয়ে যে মানুষগুলো অক্সিজেন চাহিদা পূরণ করতে হবে, সেই জায়গাটা যাতে তৈরি হয়, মিনিমাম সেই জায়গাটা ইউরোজেন রেড জোন, নট আইসিইউ নট এইচডিইউ। অর্থাৎ এই জনবল এবং আমার কিছু লজিস্টিক সাপোর্টের ঘাটতি এখন রয়ে গেছে। যতদিন আমি এই বিষয়ে আসবো ডক্টর মেহেদী নওয়াজ, আমি একটু সাংবাদিক মহেন্দ্র হোসেন আপনার কাছে আসতে চাই। যেটি ডক্টর মেহেদী নওয়াজ বলছিলেন এবং ডক্টর মোজাহিরুল হকও এর আগে উল্লেখ করেছেন, উনি ওভারঅল বলেছেন আমাদের দেশে মানুষের মধ্যে অসচেতনতার বিষয়টি অনেক বেশি মাত্রায় কাজ করছে, বা এখনো তারা অনেক বেশি অসচেতন বা সচেতনতা পর্যায়ে আনা যায়নি। সেই হিসেবে আপনি খুলনার মানুষের, সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অবস্থাটিকে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, করোনা যে এই প্রাণঘাতিক মহামারী থেকে যদি রেহাই পেতে হয়, তাহলে কিন্তু সবাই মিলে কাজ করতে হবে। শুধুমাত্র চিকিৎসকরা কাজ করলো কিন্তু প্রশাসন সেখানে নীরব রইল, বা যারা জনগণ রয়েছে তারা সেক্ষেত্রে সহযোগিতা করলো না, এভাবে করলে কিন্তু হবে না। আপনি দেখবেন খুলনায় কিন্তু মৃত্যুর হার কিন্তু 1.8%। যে কথা বলা হচ্ছে যে খুলনা এবং সাতক্ষীরা এই জায়গাটা বর্ডার এলাকা, এখানে মৃত্যুর হার বেশি, কিন্তু আমরা যেটা দেখেছি সেটা হলো, দেখেন
এই খুলনাতে যেমন মৃত্যুর হার বেশি, ঠিক কুষ্টিয়াতেও কিন্তু বেশি। খুলনা বিভাগকে এই পর্যন্ত মারা গেছে 797 জন, তার মধ্যে খুলনা জেলায় 206 জন, কুষ্টিয়ায় 147 জন, যশোরে 104 জন, চুয়াডাঙ্গায় 68 জন, বাগেরহাটে 63 জন। ফলে কি আমরা দেখছি যে এই যে মৃত্যুর হার বাড়ছে, এই মৃত্যুর হারের কারণটি হলো যেভাবে লকডাউন গুলো বলা হচ্ছে, লকডাউন বা কঠোর বিধি নিষেধ গুলো, সেগুলো কিন্তু প্রশাসন সেইভাবে যে প্রয়োগটা থাকার দরকার ছিল সেই প্রয়োগটা কিন্তু আমরা দেখছি না। আমরা আবার লক্ষ্য করছি যারা এই টেস্ট গুলো করতে যাচ্ছে, প্রথম দিকে দেখবেন যে বাড়িতে বাড়িতে কিন্তু টেস্ট করা হতো, বাড়ি থেকে নিয়ে যাওয়া হতো যাতে ওই সংক্রমণ গুলো ছড়াতো না। এখন যারা এই করোনায় আক্রান্ত হচ্ছে তারা কিন্তু নিজেরাই যে কিন্তু এই টেস্ট গুলো করাচ্ছে, ফলে এই সংক্রমণের সংখ্যা কিন্তু বাড়ছে। আবার আমাদের মেহেদী ভাই বলল যে 70 আসন বাড়ছে, কিন্তু 70 আসন বাড়ার পাশাপাশি আপনি দেখবেন আইসিইউর সংখ্যা কিন্তু খুবই কম। আমাদের খুলনাতে 20টা আইসিইউতে আছে খুলনা মেডিকেলে, সেখানে জনবলের সংকট, সেখানে যেমন চিকিৎসক নেই সেখানে আবার স্বাস্থ্য কর্মীরাও নেই। ফলে সব মিলিয়ে কিন্তু একটা সংকটের মুখে পড়েছে খুলনা। আপনি যে কথা বলছিলেন যে খুলনায় আমরা যে হিসাবটা দেখি যে সকাল 8টা থেকে পরবর্তী দিনে সকাল 8টায় এই 24 ঘন্টায় 22 জন মৃত্যুবরণ করেছে এই খুলনাতে। এবং সংক্রমণের হার যদি আপনি ধরেন, সংক্রমণের হারেও কিন্তু আমরা 18 তারিখে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ আমাদের সংক্রমণের হার আমরা লক্ষ্য করেছি। সেক্ষেত্রে খুলনাতেই দেখা গেছে মানে সংক্রমণের হারটা বেশি। ফলে আমার মনে হয় যে যে করোনা প্রতিরোধ সভাগুলোতে যে সিদ্ধান্ত নেওয়া হয় সেই সিদ্ধান্তগুলো যদি কার্যকর না করতে পারি তাহলে সংক্রমণের হার কমানো সম্ভব না। মেহেদী নাজ ভাই আছেন, আমরা লক্ষ্য করেছি বারবার বলা হয়েছে যে এই যে গণপরিবহন, সেই গণপরিবহনের সংখ্যা কমাতে হবে, অর্ধেকে নামিয়ে নিয়ে আসতে হবে, সেই অর্ধেকে নামিয়ে আনা হয় না। সকাল 9টা থেকে 5টা পর্যন্ত দোকানপাট গুলো খোলা হবে, দেখা যায় যে দোকানপাট গুলো 8টা 9টা 10টা পর্যন্ত খুলছে। প্রশাসন সেখানে তার একেবারে গতি বলা চলে যে নেই বললেই চলে। সাধারণ মানুষের ভিতরে যে অসচেতনতা কাজ করছে এর জন্য আপনি দায়ী করছেন প্রশাসনকে, অর্থাৎ প্রশাসন একটি ঘোষণা দিয়েই শেষ, আর কোনো দায় দায়িত্ব পালন করছে না। শুধু তাই না, আমাদের মধ্যেও তো সচেতনতার অভাব, আমরাও তো আমি সেটাই বলছি, অসচেতনতা রয়েছে এবং তার মূলে রয়েছে প্রশাসনের তদারকির অভাব। গুলোতে দাঁড়িয়ে থাকি, আমরা কোনো কিছুই মানছি না, যার কারণে এগুলো বৃদ্ধি পাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। আমি একটু এই বিষয়ে অধ্যাপক মজারুল হক আপনার দৃষ্টি আকর্ষণ করছি। এটি খুলনা থেকে অভিযোগটি উঠে আসছে, যেটি ডক্টর মেহেদী নওয়াজ বলছেন, সাংবাদিক মহানুর হাসান বলছেন, এটি খুলনার জন্যই নয়। আমরা গত 2 দিন আগে একটি জাতীয় পত্রিকায় প্রথম শ্রেণীর গণমাধ্যমে আমরা লক্ষ্য করলাম ঠিক এই বিষয়টি উঠে আসছে যে প্রশাসনের পক্ষ থেকে লকডাউন ঘোষণা করি অথবা কঠোর স্বাস্থ্যবিধি পালনের নির্দেশ দিয়েই তাদের দায় দায়িত্ব শেষ। আসলে কি বিষয়টি এই পর্যায়ে রয়েছে? আপনার বিশ্লেষণটি কি? ধন্যবাদ আপনাকে। প্রথমবার যখন সংক্রমণ বাংলাদেশে প্রথম ঢেউয়ের শুরু হয় তার আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে কথাটা বলেছে একই সেন্টেন্সে, সেটা হলো জনগণকে অবহিত করতে হবে বা সচেতন করতে হবে এবং জনগণকে ইনভলভ করতে হবে। এই যে ইনভলভমেন্টের বিষয়টা, আমার সাথে যে 2জন আলোচক আছেন, বিজ্ঞ আলোচক, তারা আমার সাথে একমত হবেন যে জনসচেতনতা বৃদ্ধির জন্য সরকার যথেষ্ট প্রচার চালিয়েছে এবং জনগণ কিন্তু করোনা কিভাবে প্রতিরোধ করতে হবে তা জানে এবং বুঝেও। সমস্যাটা হয়ে যায় যখন নাকি জনগণের সম্পৃক্ততার বিষয় আছে, ডব্লিউএইচওর যে পরের অংশটুকু, সম্পৃক্ততার জায়গায় আমি আমার সাংবাদিক বন্ধুর সাথে একমত যে মানুষ কিন্তু সম্পৃক্ত হয় নাই। এই জায়গাটায় সরকারের সার্থকতা হলো জনসচেতনতা সৃষ্টিতে, সরকারের ব্যর্থতা হলো জনসম্পৃক্ততা সৃষ্টিতে। জনগণ যতক্ষণ পর্যন্ত সম্পৃক্ত না হবে ততক্ষণ পর্যন্ত করোনাকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, তার নজির আমরা দেখতে পাচ্ছি। সুতরাং যেই কাজটা সরকারকে করতে হবে এবং আমাদের জনগণকে সাথে নিয়ে করতে হবে সেটা হলো প্রতিটি এলাকায়, এলাকা ভিত্তিক, বাংলাদেশে কিন্তু প্রতি ওয়ার্ডকে আপনি এলাকা ধরতে পারেন, প্রতিটি ওয়ার্ড বা প্রতিটি ইউনিয়ন বা প্রতিটি উপজেলা ধরে যদি আপনি
জনসচেতনতা এবং সম্পৃক্ততা। জনসচেতনতা যথেষ্ট হয়েছে, এখন জনগণকে সম্পৃক্ত করে আপনি যদি স্বাস্থ্যবিধিগুলি কঠোরভাবে মানাতে পারেন, পাশাপাশি যখন লকডাউন দিবেন, আমরা বলি কঠিন লকডাউন, আমরা বলি ঢিলেঢালা লকডাউন, লকডাউনের কোনো এর আগে কোনো বিশেষণ আপনারা দয়া করে যোগ করবেন না। লকডাউন মানেই লকডাউন, তার মানে আপনাকে স্থির অবস্থায় আনতে হবে জনগণকে, যাতে জনগণের চলাচলটা সম্পূর্ণ বন্ধ থাকে। যতক্ষণ জনগণের চলাচল থাকবে ততক্ষণ পর্যন্ত এই করোনাকে তারা বহন করে নিয়ে যাবেই। সুতরাং এই জায়গাটায় সরকারকে অত্যন্ত স্ট্রিক্ট হতে হবে এবং প্রশাসনকে সেইভাবে ব্যবহার করতে হবে। কথা আপনি বলছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার জনগণকে সম্পৃক্ত করার কথা বলছিল এবং আমরা দেখলাম যে ঝুঁকি যোগাযোগ ও জনসম্পৃক্ততা কৌশলপত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেখানে গত বছরের মার্চে এই বিষয়ের উপরে তাগিদ দিয়েছিল, সেটি 15 মাস পরে সে জাতীয় পরামর্শ কমিটির পক্ষ থেকে একটি বা স্বাস্থ্য দপ্তর পক্ষ থেকে একটি খসড়া করা হয়েছে এবং গত কয়েকদিন আগেই সম্ভবত জমা দেওয়া হয়েছে। সেগুলো এখন যাচাই বাছাই চলছে, পরীক্ষা নিরীক্ষা চলছে, সেগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ে যাবে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সেগুলো নির্দেশনা দেওয়া হবে, তারপরে আবার এইগুলো সাজিয়ে গুছিয়ে জনসম্পৃক্ত করা হবে, যার মধ্যে জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সামাজিক সংগঠন, সামাজিক নেতা, ইমাম, গণপরিবহন নেতা ইত্যাদি ইত্যাদি অনেককে সম্পৃক্ত করা হবে। এই যে আমাদের কি বলা যায় এটাকে, উদাসীনতা একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে, সেটি কেন আমরা এই বিষয়টি করতে, কি আমার কোনো টাকা পয়সা খরচের কোনো বিষয় ছিল নাকি খুব বেশি জটিল এই কাজগুলো? আর যদি সহজ হয়ে থাকে তাহলে আমরা এত দেরি করছি কেন? দেখুন, পৃথিবীর যেই দেশগুলি, ইভেন আমাদের আশেপাশের দেশ যদি আমি বলি, মালদ্বীপ থেকে শুরু করে শ্রীলঙ্কা এবং নেপাল, 3টি ছোট দেশ, পরবর্তীতে পাকিস্তান এবং ভারত, আমরা এই দেশগুলিকে যদি দেখি, এখানে সবচেয়ে সফল যে 3টি দেশ, ভুটানকে বাদ দিলে ভুটান সবচেয়ে সফল, আর বাকি 3টি দেশ ছোট দেশ। এইভাবে আমরা অনেক সময় দেখি যে ছোট দেশ এই জন্য সম্ভব। তারা যেই কাজটা করেছে, তারা প্রথম থেকেই জনগণকে সম্পৃক্ত করেছে এবং স্ট্রিক্ট মেজার নিয়েছে। আমি শ্রীলঙ্কার উদাহরণ দিই আপনাকে, তারা কারফিউ দিয়েছে। আমি নেপালের উদাহরণ দিই, তারা কারফিউ দিয়েছে। এখন আমাদের যে সমস্যাটা হয়েছে সেটা হলো, আপনাকে এই করোনা নিয়ন্ত্রণ করতে হলে আপনাকে একটা পরিকল্পনা নিয়ে অগ্রসর হতে হবে, যেটাকে আমরা কৌশলগত পরিকল্পনা। আজকে কেন জনসম্পৃক্ততার কথাটা আসবে? এটা তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথম দিকেই বাংলাদেশে করোনা আসার আগেই বলে দিয়েছে যে জনগণকে সম্পৃক্ত করতে হবে। এটা হলো একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো আমাদের প্রস্তুতি। আমরা তো জানি দ্বিতীয় ঢেউ আসতে পারে, এখন আমরা বলছি তৃতীয় ঢেউ আসতে পারে। তাহলে আমরা প্রথম ঢেউ আসার পরে আমরা অনেক কিছু কিন্তু গুছিয়ে নিয়েছিলাম, আমরা বেশ অগ্রগতি হয়েছিল। আপনি দেখেন আরটিপিসিআর ল্যাব যথেষ্ট হয়েছে, অ্যান্টিজেন টেস্টার কথা আমরা প্রথম থেকে বলে এসেছিলাম, সেটা এখন শুরু হয়েছে উপজেলা পর্যায়ে। তার মানে অগ্রগতি হয়েছে, কিন্তু আমাদেরকে করোনার আগে দৌড়াতে হবে, করোনার পিছে পিছে নয়। আপনি যদি করোনার পিছে দৌড়ান, করোনাকে ধরতে পারবেন না। আপনাকে করোনার সামনে গিয়ে আটকাতে হবে, এবং সেটা করতে হলে যেটা করতে হবে, 1 নম্বর হলো জনসম্পৃক্ততা, আর দ্বিতীয়ত হলো ডাক্তার সাহেবরা যেটা করতে পারেন এবং জনগণের সহযোগিতা নিয়ে কন্ট্যাক্ট ট্রেসিং। একজন লোকও যিনি করোনার যা সাইন সিমটমস আছে, তাকে কোনোভাবেই টেস্টের আওতার বাইরে রাখা যাবে না, এবং এই জন্য র্যাপিড অ্যান্টিজেন টেস্টটা এবং এটার উপরে গুরুত্ব দিতে হবে। এটা সস্তা এবং অল্প সময়ে পাওয়া যায়, এবং পাশাপাশি তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আপনি জানেন যে ডেল্টা ভ্যারিয়েন্টে যদি চিকিৎসা নিতে দেরি হয় তাহলে কিন্তু মৃত্যু হওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং যত তাড়াতাড়ি চিকিৎসা দেওয়া যায় আমরা তত লাইফ সেভ করতে পারবো, এবং এইটার দায়িত্ব দিতে হবে উপজেলা হেলথ কমপ্লেক্স গুলিকে, এবং তারা যাতে যত তাড়াতাড়ি সম্ভব র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে চিকিৎসা শুরু করতে পারে। পরবর্তীতে যেটা করতে হবে, বিষয়ে তো আপনারা অনেক আগে থেকে বলে আসছেন, তাহলে কেন আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এগুলো বিষয়ে খুব সিরিয়াসনেস কিছু দেখলাম না? ওই একটা কথাই আমি বলবো যে প্রতিটি দেশ তারা কৌশলগত পরিকল্পনাটা করেছে, স্ট্র্যাটেজিক প্ল্যানিং, যে কিভাবে করোনাকে তারা নিয়ন্ত্রণ করবে। আমি আরেকটা উদাহরণ দিই আপনাকে, আমাদের 25 কোটি ডোজ টিকা লাগবে। 2 ডোজ করে যদি 12.5 কোটি লোককে টিকা দেয়, আপনি যদি এই পরিকল্পনাটাও দেখতে চান, যেই পরিমাণ টিকা আমাদের হাতে এসছে এখনো পর্যন্ত, তো আপনি যেই টিকাটা এসছে এটা কজন লোককে আপনি দিবেন? আপনার তো 25 কোটি ডোজ টিকা লাগবে। সুতরাং সেই পরিকল্পনাটাই বা কোথায় আমাদের? আমরা পাকিস্তানের মতো দেশ টিকা তৈরি করছে, ইন্ডিয়া তৈরি করছে, ইরান তৈরি করছে,
আর আমরা কেন টিকা তৈরি করতে পারছি না, যেখানে আমাদের 50 বছরেরও বেশি অভিজ্ঞতা আছে টিকা তৈরির, জনস্বাস্থ্য প্রতিষ্ঠান টিকা তৈরি করত, এশিয়া মহাদেশের ভিতরে তার একটা সুনাম ছিল, এবং সেই প্রতিষ্ঠানটাকে কেন আমরা এখনো তার সক্ষমতা বাড়িয়ে টিকা উৎপাদনে কেন দেরি করছি, বা আমরা যে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে চায়না বা যে কোনো গ্যামেলিয়া যে কারোর সাথে কেন চুক্তি করে এটা তাড়াতাড়ি করছি না? কারণ কোনোভাবেই আমাদের বাইরে থেকে টিকা কেনা সম্ভব নয় 25 কোটি ডোজ, আমাদের নিজের উৎপাদনে যেতে হবে, এবং প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে উনি টিকা উৎপাদন হবে বাংলাদেশে, এবং এইটা যত তাড়াতাড়ি সম্ভব টিকা আনা এবং টিকা উৎপাদনে এইটাকে গুরুত্ব দিতে হবে। ধন্যবাদ। জি, ডাক্তার মেহেদী নওয়াজ, নমুনা পরীক্ষা ক্ষেত্রেও খুলনা অঞ্চলের সংকটের কথা আমরা জানতে পেরেছি, আসলে কি এরকম কোনো সমস্যা আছে কিনা? কম্পেয়ার আসলে এই বিষয়টা মানে এইভাবে ঠিক, কারণ জেলার একটা একটা মানুষের সংখ্যা আছে বিভাগে, এরপরে জেলায়, এরপর জেলা থেকে উপজেলাতে। এখন বিষয়টা ঠিক এরকম কম্পেয়ারের পর্যায়ে না ফেলে, মানে আমার জনগণের তুলনায় কতটা পরীক্ষা আমরা করতে পারছি এই বিষয়টাকে নিয়ে আসা দরকার। সেই ক্ষেত্রে আমি বলি যে আমরা খুলনায় আরটিপিসিআর যে ল্যাব আছে সেটা আমাদের 2টা ল্যাব আছে, 2টা ল্যাবের মধ্যে দিয়ে আমরা আরটিপিসিআর খুলনা মেডিকেল কলেজে করে থাকি, এবং আমাদের বর্তমানে এখন এন্টিজেন টেস্ট কিছুদিন আগে যুক্ত হয়েছে। এছাড়া আমাদের উপজেলাতে, কয়েকটা উপজেলাতে যেটা হয় সেটা হচ্ছে আপনার ওই যে জিন এক্সপার্টের মধ্যে দিয়ে, কিন্তু এই সংখ্যাগুলো কম। আর বেসরকারি পর্যায়ে একটা মাত্র মেডিকেল কলেজ হসপিটাল থেকে শুধুমাত্র আরটিপিসিআর টেস্ট করা হয়, তাও সংখ্যা কম। আমরা বহু আগ থেকেই কিন্তু বলেছিলাম যে আমাদের আরটিপিসিআর সংখ্যা বাড়াতে হবে। আমাদের এমনও সময় গিয়েছে একদিন 600-র উপরে আমাদের এই টেস্ট জমে গেছে, 600-র উপরে। আপনার একজন লোক পরীক্ষা দিয়ে 6 দিন 5 দিন ওয়েট করতে হয়েছে। আমরা সেই জায়গায় অনেক বলে বলে আরেকটি আরটিপিসিআর 2টা হলো। এই মুহূর্তে আমাদের এই টেস্ট করাতে গেলে আরেকটা মেশিন আনার ছাড়া কোনো বিকল্প নেই। এটা কিন্তু আমরা এখন বলছি না, এটা আমরা দীর্ঘদিন ধরে বলছি। আচ্ছা, আমার একটা কথা হচ্ছে, এত দীর্ঘবার কেন বলতে হবে? আমরা তো টেকনিক্যাল বিষয়ে এই ব্যাপারে অভিজ্ঞ, আমরা অনভিজ্ঞ নই। আমরা মাইক্রোবায়োলজিস্ট যারা আছেন, আমরা যারা আছি, খুব সহজেই বলছি আরেকটা মেশিন দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী 10,000 কোটি টাকা দিয়েছেন, আমার গত বাজেটে আমার 21% টাকা খরচ করতে পারেন নাই, তাহলে আমি 21% টাকা বেশি খরচ করতে পারলাম না, মাননীয় প্রধানমন্ত্রী কি করবেন? আমার তো এই সকল ক্ষেত্রে আমরা যা চেয়েছিলাম এটিকে পূরণ করা যেত না, তাহলে নিশ্চয়ই কোথাও সমস্যা আছে। এই সমস্যাগুলো কিন্তু খুঁজে বের করতে হবে। তবে আপনি এখন কথা বললে আমি আবারও বলবো, আর কবে খুঁজে বের করবো? তো আমি এটুকু বলি, যা তো হয়েছে, মানুষের সম্পৃক্ততা কথা যেটা বলা হয়েছে, স্যার যেটা বলছিলেন, এটার সাথে একটু বলি। এই অঞ্চলের মানুষ, আবার আমরা দেখেছি এই কিছুদিন পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী যখন বললেন সকল জেলায়, এই করোনা আক্রান্ত জেলা যারা দক্ষিণ পশ্চিম অঞ্চলে, এখানে ফ্রি অ্যান্টিজেন করা হোক। অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয়, শহরে আমার সিভিল সার্জন অফিস থেকে তার কর্মী বাহিনী নিয়ে মাঠে নেমে আমার মনে হয় 50 জনে একজনকে পাওয়া যায় নাই যাকে জোর করে ভাই ভাই একটু আপনার সোয়াবটা একটু দেন না, একটু একটা, সে দেয়নি। এরকম একটা অবস্থায় মাত্র একদিন 4 জন, মাত্র একজনের সোয়াব নিয়ে নেওয়া হয়েছে। তারা একটা হসপিটাল থেকে বের হচ্ছিলেন, তাদেরকে বলা হয়েছে যে আপনারা যেহেতু একটা বড় মেডিকেল কলেজ থেকে বের হচ্ছেন, তো আপনারা করোনা আক্রান্ত হতে পারেন, আপনাদেরকে ফ্রি পরীক্ষা করে দিই, এরকম একটা জায়গায়। তাহলে এই সচেতনতার জায়গাটাও এই অঞ্চলের মানুষের ভিতরে একটু কম আছে। সব অঞ্চলের মানুষ সমানভাবে কিন্তু চলাচল করে না। নোয়াখালী, চিটাগাং অথবা সিলেট অঞ্চলের মানুষ যতটা বুদ্ধিমত্তার সাথে কাজ করে আমি দেখেছি, আমাদের এই অঞ্চলের মানুষ একটু অলস প্রকৃতির আছে, একটু দিল খোলা প্রাণ খোলা আছে। এটা কেমন যে ঠিক সবটাকে এইভাবে গ্রহণ করেনি, প্রশাসনিক দুর্বলতা আছে। আমরা আমাদের কাজগুলো, যে কথা বলছিলেন জনসম্পৃক্ততা করতে গেলে, এখানে আমি পান্না ভাই আমি আপনাকে বলি, জনপ্রতিনিধিদের সম্পৃক্ত আমরা এখন করতে পারিনি। সবচেয়ে দুঃখজনক ব্যাপার, আপনি জনসম্পৃক্ত করতে গেলে জনপ্রতিনিধি লাগবে। আপনি জনপ্রতিনিধি আমি এই বিষয়ে আসবো, কিন্তু যে বিষয়ে আপনি কেবল মাত্র মানে ভেতরের যন্ত্রণার কথা যেভাবে প্রকাশ করলেন, আমি এই বিষয়টির দৃষ্টি আকর্ষণ করবো। অধ্যাপক মোজাহিদুল হক, আপনি নিশ্চয়ই ডাক্তার মেহেদী নওয়াজের কথা শুনেছেন। আমি গত একটি প্রোগ্রামে তার সঙ্গে ছিলাম, তার এই যন্ত্রণাটার কথা আমি এর আগেও উপলব্ধি করেছি। তিনি কিন্তু একজন সরকারি কর্মকর্তা, খুব স্বাভাবিকভাবে এটা আমাদের বলতে দ্বিধা, যারা সরকারি পর্যায়ে উচ্চপদস্থ জায়গায় থেকে কথা বলেন তারা একটু রাগ ঢাক রেখে কথা বলেন, এবং যতটা না বললেই নয়। কিন্তু ডাক্তার মেহেদী নওয়াজকে আমি খেয়াল করেছি, উনি ওনার
যন্ত্রণা থেকে ওনার যে বহিঃপ্রকাশের মাত্রাটি, এটি আমাকেও ভাবিয়েছে এর আগেও। তিনি কিন্তু বলছেন যে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বরাদ্দ দেওয়া হচ্ছে, অনেক ধরনের ব্যবস্থা কথা নেওয়ার কথা বলা হচ্ছে, সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী সেগুলো নির্দেশ দিচ্ছেন। 10,000 কোটি টাকা গত বাজেটেও বরাদ্দ রাখা হলো, এইবারও এই বাজেটেও প্রস্তাবিত বাজেটে 10,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে শুধুমাত্র করোনার জন্য বিভিন্ন সরঞ্জাম আমাদের কেনার জন্য। কিন্তু সেই টাকা কিন্তু খরচ হয়নি। কেন হচ্ছে না? ব্যবস্থাপনার ত্রুটি, সমন্বয়ের ত্রুটি? আপনার কি মনে হয় ডাক্তার মুজাহিদুল হক? ধন্যবাদ। আসলে কষ্ট থাকাটা স্বাভাবিক এই ডাক্তার সাহেবের। আমিও সরকারি চাকরিতে ছিলাম এবং আপনি জানেন আমি জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের পরিচালকও ছিলাম একসময়। বিষয়টা আমাদের মনে রাখতে হবে যে আমাদের দক্ষতা, যেটা আমরা এই যে অর্থ খরচ করার কথা যেটা শুনলাম, 21% মাত্র টাকা খরচ করতে পারছে, তার মানে আমাদের ব্যবস্থাপনার ভিতরে যে বড় ত্রুটিটা রয়ে গেছে, যেটা ডক্টর মেহেদী বললেন, এইটা আমি বলবো যে আমাদের সময়, আমি ধরেন আমি রিটায়ার করেছি 1992-তে, আমি ডাইরেক্টর ছিলাম জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের এবং সেন্টার ফর মেডিকেল এডুকেশনে। তখনকার সময়কার কথা যদি বলি, তখনকার সময়ে আমরা অর্থ যেটা বরাদ্দ থাকতো সেটা আমরা ব্যয় করতে পারতাম না, ওটা কিন্তু এই 21%-এর মতো ছিল না। তার মানে আজকে যে আমাদের যে প্রশাসনিক দক্ষতা এবং আমাদের যে অর্থ ব্যয় করার যে সক্ষমতা, সেটা কমে কোন জায়গায় এসছে আমরা মেহেদী সাহেবের কাছে শুনলাম। তো এখন আমাদের যেটা করতে হবে, আমি যেটা মনে করি যে সরকারের হয়তো উপর মহলের আন্তরিকতা থাকতে পারে, কিন্তু যারা এই ব্যবস্থাপনায় আছেন তাদের দক্ষতা বাড়াতে হবে নিঃসন্দেহে। এবং তাদের ব্যবস্থাপনা যদি না বাড়াতে পারেন, তাহলে যে 3টি জিনিস বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনেক আগেই বাংলাদেশের ব্যাপারে সতর্ক করেছে, সেটা হলো দুর্নীতি, তারপরে এই সক্ষমতার অভাব, এই দুটো, পিলফারেজ আরেকটা জিনিস, এবং এই যে অপচয়, যেটা এই সমস্ত জায়গা থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে। কারণ এই জায়গায় যদি আমরা সক্ষমতা অর্জন করতে না পারি, আমাদের অদক্ষতার কারণে যদি আমরা অর্থই ব্যয় করতে না পারলাম, তাহলে অর্থ বরাদ্দ করে তো জনগণ কোনো দিক দিয়ে উপকৃত হচ্ছে না। মেহেদী ইজ রাইট। সুতরাং আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমাদের দক্ষতা বাড়াতে হবে এবং প্রায়োরিটি ঠিক করতে হবে। এবং প্রায়োরিটি ঠিক করলেই হবে না, প্রায়োরিটি অফ প্রায়োরিটিস, 10টা প্রায়োরিটি থাকলে তার মধ্যে থেকে প্রায়োরিটি অফ প্রায়োরিটিস 3টা, এরকম করে আমাদেরকে এখন দেখতে হবে করোনার সময় আমাদের কি করা দরকার, কোনটা আমাদের প্রায়োরিটি, তার মধ্যে 3টা কি প্রায়োরিটি, ওই 3টাকে কিন্তু অগ্রাধিকার দিতে হবে। যেমন র্যাপিড অ্যান্টিজেন টেস্টের কথাটা, এই বিষয়, কোয়ারেন্টাইনের বিষয়টা, কন্ট্যাক্ট ট্রেসিং এর বিষয়টা, এইগুলি এখন প্রাধান্য পাবে সবচেয়ে বেশি। এবং এই জায়গায় কোন রকম কম্প্রোমাইজ করলে চলবে না। এবং লকডাউনের কথা, লকডাউন ইজ লকডাউন, কঠিন কঠোর লকডাউন বলে কোনো কথা নাই, বা আমরা যদি শিথিল লকডাউন বলি কোনো কথা নাই। লকডাউন মানে সবাইকে ঘরে থাকতেই হবে। এবং এই কাজটাই করেছে, আমি যে এক্সাম্পল দিচ্ছিলাম, শ্রীলঙ্কা এবং নেপাল, তারা কারফিউ দিয়েছে। কারফিউ দিয়ে পুলিশ এবং আর্মি বাইরে থেকে বলেছে আপনারা ঘরে থাকুন, আমরা বাইরে আছি। তো বাংলাদেশকেও সেই রকম ব্যবস্থাই নিতে হবে, অঞ্চল ভিত্তিক, সারা দেশব্যাপী নয়। আজকে যেখানে সংক্রমণের হার বেশি আছে সেই জায়গায় অবশ্যই লকডাউন দিয়ে চলাচল সীমিত করে, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে, কন্ট্যাক্ট ট্রেসিং করে, যাদের চিকিৎসা নেওয়া দরকার আইসোলেট করে, আমাদেরকে কিন্তু সত্যিকার ভাবে অগ্রসর হতে হবে। তারপরে টিকার বিষয়টা তো আছে। ধন্যবাদ। ডাক্তার মেহেদী নওয়াজ, আপনার কথা মাঝখানে আপনার বিষয়ে একটি প্রশ্ন ছিল ডাক্তার মুজাহিদুল হকের কাছে, যে বিষয় বলছেন আপনি শেষ করুন ডাক্তার মেহেদী নওয়াজ। হ্যাঁ, না, সেটা হচ্ছে যে আমি বললাম যে আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা দেখেছি যে আজকে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ের হিসাব, আজকে তো আমরা একটা মিটিং করেছি, যেহেতু 1 সপ্তাহ পার হয়ে গেল, সেহেতু আমাদের পরবর্তীতে একটা ঢিলে ঢালা, আমরা কঠোর কর্মসূচি দিলেও একটা ঢিলে ঢালা লকডাউন হয়েছে। আজকে আমরা একটা বৈঠক থেকে আমরা একদম সরাসরি আগামী পরশুদিন থেকে 22 তারিখ থেকে আমরা একেবারে কঠোর কর্মসূচিতে যাওয়ার জন্য বলেছি, এবং সরাসরি লকডাউন যেটা বলতে হয় সেই ব্যাপারে। তো এখানে সে কথাটা আসার আগে আমি একটু বলি, যেটা বলছিলাম যে আমাদের এই সক্ষমতা বৃদ্ধির জায়গাটা তৈরি করতে হবে। আমাদের জনপ্রতিনিধিদের যে কথা বলছি, এটা কিন্তু আমরা এখন সম্পৃক্ত করতে পারিনি। এই কথাটা আমি বহু আগে বলে আসছি। আমাদের যে ম্যাজিস্ট্রেট যারা বের হন, তারা কিন্তু সংখ্যা অনেক কম,
তাদেরকে মানুষ চেনেও না, তাদের ওই পোশাক আমার পোশাক একই জিনিস, আমরা মানুষকে বললে কাজ হবে না। এখানে একটা জিনিস দরকার ছিল, সেটা হচ্ছে পুলিশ প্রশাসনের একটা খুব শক্ত ভূমিকা করতে হবে, নিতে হবে। আরেকটা, কারণ তার পোশাক এটা বলে দিবে, তার অ্যাগ্রেসিভ মনোভাব একটা কিছু বলে দিবে যে কিভাবে জনগণ না মেনে চলবে, অর্থাৎ আইনের প্রয়োগটা শক্ত করে করাতে হবে। আর জনসম্পৃক্ত জায়গায় স্যার যেটা বলছিলেন, সেখানে আমি বলি যে জনপ্রতিনিধি ছাড়া এই সম্পৃক্ত সম্ভব নয়। এই জন্য আমরা প্রস্তাবনা দিয়েছি যে প্রত্যেক মহল্লায় বা প্রত্যেক ওয়ার্ডে যারা কাউন্সিলর আছেন, স্বেচ্ছাসেবক লীগ, অর্থাৎ আমাদের আওয়ামী লীগের অনেকগুলো সহযোগী সংগঠন আছে, তারা বসে আছে কিন্তু এই স্বেচ্ছাসেবক লীগ তাদের কাজ কি, অর্থাৎ স্বেচ্ছাসেবক লীগকে আছে কাজে নামাতে হবে। প্রত্যেক জেলায় আছে, পারলে থানায় থানায় কমিটি আছে, থানা আওয়ামী লীগ আছে, তারপরে মহানগর আওয়ামী লীগ আছে, অনেক কিছু আছে। তো আমরা সেই ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগকে আমরা কাউন্সিলরের সাহায্যে তাদেরকে এক করতে হবে, করে কমিটি গঠন করতে হবে প্রত্যেকটা ওয়ার্ডে। এই কমিটির কাজ হবে তিনটা। একটা কাজ হচ্ছে, যে মুহূর্তে সন্ধ্যাবেলায় ঘোষিত হবে আপনার ওয়ার্ডে এত নম্বর এই এলাকার এই বাসিন্দা আক্রান্ত, এটা তো আমরা আরটিপিসি রিপোর্টে বেরিয়ে যায়, সঙ্গে সঙ্গে ওই ওয়ার্ডের মানুষ গিয়ে, যারা এই নেতৃত্বে, যাদের কমিটি গঠন করতে বললাম, এদের সাথে শিক্ষক থাকবেন, একজন মাওলানা থাকবেন, একজন ব্যবসায়ী থাকবেন, যাদের কথা প্রত্যেকটা মহল্লার শোনে, কিছু ভালো মানুষ আছে, তাদেরকে নিয়ে করতে হবে। তারা ওই বাড়িতে যাবেন যে আমার মহল্লায় 5টা পজিটিভ পাওয়া গেছে, তাহলে আমার এই ওয়ার্ডের 5 জনকে আমি সচেতন করব। আমি রেড ফ্ল্যাগ না দিই, রেড ফ্ল্যাগের চাপের ব্যাপার, মানসিক চাপের ব্যাপার, রেড ফ্ল্যাগ নেওয়াজ সেই কৌশলপত্রটিরই একটি খসড়া করা হয়েছে, সেটি এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ে যাবে, সেটি এখন দেখা হবে কি ইনক্লুড করা যায়, কি পরিমার্জন পরিবর্ধন করা যায়, সেগুলো আবার নির্দেশনা আসবে। আপনি যে কথাগুলো আপনারা আরো অনেক আগে থেকে বলে আসছেন, সেটি এখন সাংগঠনিক ভাবে কেবল হাতে নেওয়া হয়েছে। আমি আপনার কাছে আসবো, আমরা প্রায় শেষ পর্যায়ে। আমি সাংবাদিক মহানুর আছেন, যেটি ডাক্তার মেহেদী নেওয়াজ বলছিলেন যে জনসম্পৃক্ততার কথা, এবং তার আগে উনি বলছিলেন যে জনপ্রতিনিধিদের দায়িত্বশীলতার কথা। জনপ্রতিনিধিদের দায়িত্বশীলতা আপনি কিভাবে দেখছেন, কতটুকু তারা কি করছে? দেখুন, যে পরিমাণে আপনারা দেখছেন যে সংক্রমণ বাড়ছে এবং হাসপাতালে যা আসছে তার থেকে কিন্তু বেশি রোগী কিন্তু বাড়িতে থাকছে, সেই বাড়ির যে যারা আইসোলেশনে রয়েছে তারা কিন্তু নির্বিঘ্নে ঘুরছে। এই নির্বিঘ্নে ঘোরাটা যদি আমরা না টাকাতে পারি, তাহলে সংক্রমণের সংখ্যা কিন্তু দিন দিন বাড়তেই থাকবে। আমরা যেটি আমরা বেশি লক্ষ্য করেছি, যাদের যে কাজ, সেই কাজটি কিন্তু এখন হচ্ছে না। পরামর্শ প্রয়োজন হলো, যারা চিকিৎসা স্বাস্থ্যের সাথে যারা রয়েছে তাদের পরামর্শ শোনার দরকার। সেই পরামর্শের গুরুত্বটা কিন্তু করোনা ভাইরাস যে প্রতিরোধ কমিটিতে এসে দেখা যায়, সেই পরামর্শগুলো কিন্তু শোনা হচ্ছে না। তাদের কাছে যে পরামর্শ নেওয়া হচ্ছে, সেই পরামর্শ অনুযায়ী যে সিদ্ধান্ত কিন্তু তার ভিন্নতা দেখা দিচ্ছে। ফলে এই যে ভিন্নতার কারণেই কিন্তু বাড়ছে। আমরা বারবার বলেছিলাম যে ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি গঠন করা হোক, যে সেখানে শুধু স্বেচ্ছাসেবক লীগ নয়, সেখানে যারা জনস্বাস্থ্য কর্মী রয়েছে বা যারা নাগরিক সমাজের মানুষ রয়েছে, যারা ওয়ার্ড কাউন্সিলর রয়েছে, সম্মিলিতভাবে একটি কমিটি থাকা হোক। তারা হলো নিঃসন্দেহে এই যে হাসপাতালে যাচ্ছেন না কিন্তু বাড়িতে আইসোলেশনে রয়েছে, তাদের খোঁজ কিন্তু তারা পেয়ে যাবে। যে কথা মেহেদী ভাই বলছিল যে পিসিআর ল্যাবের থেকে আসার পরে ওয়ার্ড কাউন্সিলর জানবে, কিন্তু যেগুলো তো বাড়িতে রয়েছে সেগুলো তো নিশ্চয়ই ওয়ার্ড কাউন্সিলর একার দ্বারা সম্ভব না। সেইটা কিন্তু একটা কমিটি করতে পারলে আমরা কিন্তু সেই কমিটির মাধ্যমে করতে পারতাম। আর একেবারে কমিটির কথা বলছি আমি, যে এদেরকে যেটি আমার কাছে বারবার মনে হয়েছে যে এই যে করোনা যে টেস্ট করতে যাচ্ছে, যে রুগী, সেই রুগী যখন টেস্ট করতে যাচ্ছে, তাই সে গাড়ি ব্যবহার করছে, সে কোনো না কোনো জানে যাচ্ছে, যার কারণে এটা কিন্তু রোগটা আরো ছড়াচ্ছে। আমার মনে হয় যেহেতু এখন আমাদের পদ্ধতি আরো এগিয়ে গেল, সেহেতু বাড়িতে বাড়িতে যে যদি আমরা এই টেস্টটা নিয়ে আসতে পারি, সে কল করলো, কল করার পরে আমরা তার বাড়ি থেকে যদি আমরা টেস্টটাকে নিয়ে আসতে পারি, তাহলে জনবল কি আমাদের আছে? আমরা তো সেই জনবল আমাদের নেই, কিন্তু স্বেচ্ছায় কিন্তু শ্রম খুলনায় কিন্তু মানুষরা দিচ্ছে। আপনি জানেন যে এই খুলনাতে স্বেচ্ছায় কিন্তু অক্সিজেনের যে সিলিন্ডার, সেই সিলিন্ডার গুলো কিন্তু বাড়িতে পৌঁছায় দিচ্ছে।
তার উপর আপনি জানেন ভোগী আমি নিজে, আমার পরিবারের সদস্য এই ধরনের এবং অক্সিজেন সার্টিফিকেট পেয়েছে। অনেকে খাবার পৌঁছায় দিচ্ছে, পৌঁছায় দিচ্ছে, ওষুধ পৌঁছায় দিচ্ছে। ফলে আপনি যদি তৈরি করতে পারেন, আপনার তো শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকেই যদি শুধু আপনি ব্যবহার যে করতে কাজটা চান, হচ্ছে সেটা তাহলে তো আপনি পেয়ার কাজ না। পারবেন না। হ্যাঁ। করোনা সোয়াব টেস্টের জন্য যে অভিজ্ঞ টেকনিশিয়ান দরকার, সেই ধরনের জনবল কি আমাদের আছে কিনা? আপনাকে আপনাকে শর্ট কোর্সে কিন্তু আপনি সংক্ষেপেই কিন্তু আপনি তৈরি করতে পারেন। এইটা হয়তো পিসিআর ল্যাবে সংখ্যা কম রয়েছে। ইতিমধ্যে আপনি শুনেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ে কিন্তু পিসিআর ল্যাবের তারাও কিন্তু চেষ্টা করছে। এরকম যদি সবাই মিলে চেষ্টা করি, আমার কথা হলো সবাই মিলে চেষ্টা করতে হবে, তাহলেই এই প্রাণঘাতিক যে করোনা ভাইরাস তাহলে মোকাবেলা করা যাবে। শুধু সরকারের পক্ষে এটি সম্ভব না। অধ্যাপক ডাক্তার মেহেদী নেওয়াজ, আপনার কাছে এই প্রশ্ন রাখতে চাই, যেহেতু আপনি, আমরা জানি যে আপনার কথার সূত্র ধরে বলছি, আগে আপনি বলেছিলেন অন্য কোনো অনুষ্ঠানে যে জনবল সংকট রয়েছে এবং খুলনা থেকে অভিজ্ঞ জনবল ঢাকার জন্য নিয়ে আসা হয়েছিল। সেই জনবলগুলো কি খুলনার মানুষের আপনারা ফেরত পেয়েছেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের এখান থেকে জনবলের যে বিষয়, আমাদের চিকিৎসক গিয়েছিল, সেই চিকিৎসকের ঘাটতিটা আমরা আরো 10 জন চিকিৎসক অলরেডি আমাদের স্বাস্থ্য এখানে যে পরিচালক আছেন যিনি, উনি স্বাস্থ্য বিভাগের, উনি ইতিমধ্যে আমাদেরকে 10টা জেলা থেকে 8 জন চিকিৎসক বর্তমানে দিয়েছেন। যে 8 জন চিকিৎসক দেওয়ার ফলে আমাদের যে ঘাটতির জায়গা ছিল, সেই জায়গাটা একটা কি বলে একটা বেস লেভেলে মোটামুটি এটাকে একটা পূরণ করা গেছে। কিন্তু আমাদেরকে এই জনবলের জায়গাটা, আজকে আমি কথাই বলেছি যে জনবলের জায়গাটা শুধু এইটুকু জায়গা না, জনবলের অনেক একটা বিস্তারের জায়গা। এখানে আপনি যেটা বলছেন ল্যাব টেকনোলজিস্ট এদের লাগবে। এখানে আমাদের এই যে যারা নেজাল সোয়াব গুলো কালেকশন করে, অর্থাৎ তাদের একটা গোষ্ঠী, এদের কিন্তু খুব বেশি যে আপনার করতে হয় তা না, ট্রেনিং দিতে হয় তা না। এই যে সাংবাদিক মহেশ বলছিল যে ঘরে ঘরে গিয়ে সোয়াবটি সংগ্রহ করা, এটা কি সম্ভব? আসলে সেই অবস্থায় আছি আমরা? এটা সম্ভব ছিল, এটা প্রথম পর্যায়ে তাই করা হয়েছে। কিন্তু পরবর্তীতে যখন প্রথম ঢেউটা শেষ হলো, কেমন যেন একটা গাছ ছাড়া ভাব হলো। এবং আমরা অনেক বেসরকারি প্রতিষ্ঠান থেকে আমাদের খুলনায় লোক কাজ করত, সিভিল সার্জন অফিসে কাজ করতো, খুলনা মেডিকেল কলেজ হসপিটালে কাজ করতো। এই লোকগুলাকে যেমন আমাদের টিএমএসএস বা কেএমএসএস বলি, এখান থেকে যারা দিয়েছিল বেশ কিছু লোক, তাদেরকে উইথড্র করা হয়েছিল। এটা একটা বেসরকারি একটা মনে করার প্রতিষ্ঠান। এরা কিন্তু পরবর্তীতে এগিয়ে আসেন অনেক বলার পরেও। এখন আমাদের আসলে এই তাদের উপরে নির্ভর না করে আমাদেরকে সরকারি পর্যায়ে, আমাদের যেহেতু অর্থ আছে, মাননীয় প্রধানমন্ত্রী এবং তার স্বাস্থ্য অধিদপ্তর বারবার চাচ্ছেন, আমার মনে হয় একটু সমন্বয় করে খুব অল্প সময়ের ভিতরে বেশ কিছু জনবল আমাদেরকে নিতে হবে এবং তৈরি করতে হবে। এদের প্রশিক্ষণ শেষ করব ডাক্তার মেহেদী নেওয়াজ, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আমি বাকি দুই আলোচকের কাছে যাব 1 মিনিট করে। আসন সজ্জা খালি সাপেক্ষে হসপিটালে ভর্তি নেওয়া হবে, এই ধরনের একটি বিষয় আমরা জানতে পেরেছি খুলনার ক্ষেত্রে বলছি আমি। আসলে কি বিষয়টি এরকম? না, এরকম ছিল। মানে এটা বিষয়টা হয়েছে যখন আমাদের কালকে থেকে দ্বিতীয় ইউনিট ওপেন হবে, এই জিনিসটা দ্বিতীয় ইউনিট ওপেন হলে আমরা অনেকটা ভালো জায়গায় পৌঁছাবো বলে আমার মনে হয়। কারণ 70টা নতুন জায়গা আগামীকাল তৈরি হচ্ছে। আমরা 130টা, যখন এখন 155টা, অর্থাৎ কোনো খালি জায়গা নেই। বিষয়টা এরকমই হয় না, তাহলে মানুষটা কি করবে? আমরা তো তাকে রাস্তায় রেখে অথবা নন কোভিড জন্য চিকিৎসা দিতে পারবো না। সেহেতু কথাটা অটোমেটিকলি এরকমই আসে যে শয্যা খালি থাকার সাপেক্ষে, এটা বলার অপেক্ষা রাখে না, অটোমেটিকলি বিষয়টা বেরিয়ে আসে। আমি আপনাদের বিষয় বুঝতে পারছি, কিন্তু মনে করেন যে এর অবস্থা আরো খারাপ হলো, আনফরচুনেটলি আরো খারাপ হলো, তখন যারা খুব সিরিয়াস রোগী তারা হসপিটাল মুখী হচ্ছেন, কিন্তু শয্যা খালি নেই, আপনাদেরও বারান্দায় যাওয়ার বা করিডোরে রাখার জায়গা নেই, তাহলে ওই মানুষটি কোথায় যাবে? আমি সেখানে বলি শুধুমাত্র যে আমরা অলরেডি, আমি বলছি না আগামীকাল থেকে আমরা 70টা বেড নতুন ওপেন করছি, বিষয়টা কিন্তু একটা পূর্ণাঙ্গ 70টা বেড কিন্তু অনেক বড় ব্যাপার। সেটা আমরা আগামীকাল তৈরি করার পরে আমরা কালকে কার্যক্রম শুরু হোক, দেখি আমাদের মানুষজনকে আমরা ওখানে পাঠাবো, এবং সেই সাথে যারা খারাপ পেশেন্ট, আইসিইউ এইচডিইউ লাগবে, এই জায়গাটা একটা সমস্যা থেকে যাবে। এটাকে আমরা বলেছি আপনার খুলনা মেডিকেল কলেজে রেফার করেন, কিন্তু আমাদের আইসিইউ তো অনেক নয়, এইচডিইউ অনেক নয়, তাহলে আরো মিনিমাম আইসিইউ এইচডিইউ জায়গা তৈরি করতে হবে। তাহলে সেখানে লজিস্টিক এবং জনবল, এই দুটোর একটা জায়গা। এক্ষেত্রে আরেকটি কিন্তু সংকট তৈরি হবে যে যারা সাধারণ রোগী রয়েছে তাদেরকে কিন্তু খুলনা মেডিকেল কলেজে দিয়ে দেওয়া হবে এই সদর হাসপাতাল থেকে।
ফলে সাধারণ রোগীরাও কিন্তু একটা সংকটে পড়বে। সেই সংকটটা আবার বড় ভাবে ঘনীভূত না হয় সেদিকেও কিন্তু বিবেচনায় রাখতে আমরা হবে। আমরা অবশ্যই সাংবাদিক খেয়াল রাখবো সেই দিকে, আমাদের যাতে জি। ঘনীভূত না হয়। হয়েছে কি, এখন একেবারে যুদ্ধ অবস্থার মধ্যে একটা রাষ্ট্র রয়েছে, আসলে সব দিক আমরা করতে পারবো না, এটা বাস্তবতা। পৃথিবীতে বড় উন্নত পারতাম দেশ যদি সেইভাবে সুপরিকল্পনা অনুযায়ী সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এগোনো যেত নিশ্চয়ই, তাই না? আমরা নিশ্চয়ই সেই চেষ্টাটা, এখন কিন্তু অনেকটা পজিটিভ দিকে আমরা আসছি, এবং আমি আগে জি। যে পিছনে অনেক ব্যবস্থা ছিল না, আমরা এখন অনেকটা এগিয়ে আসছি সেই ব্যবস্থাগুলো আরো সমন্বয় করার জন্য। এবং আমি মনে করি যে অবশ্যই জিনিসগুলোকে মাথায় যদি আমরা নিয়ে কাজ করা শুরু করি, অলরেডি কিছুটা হয়েছে, হয়নি একেবারে তা না, ঠিক আমরা অধ্যাপক ধরনের মোজাহিরুল হক আপনার কাছে আসবো। তার আগে সাংবাদিক মহেন্দ্র সেন, আপনি যদি ছোট করে 1 মিনিটের মধ্যে বলেন যে স্পেসিফিক্যালি মানে নির্দিষ্টভাবে খুলনার জন্য এখন এই মুহূর্তে কি করা উচিত? খুলনার মধ্যে যেটা হলো, মানুষদেরকে সচেতন যে করা হয়েছে এটা ঠিক, কিন্তু এখন একটি ভয় তারা পাচ্ছে না। ফলে এই জায়গায় প্রশাসনকে একটু শক্ত হতে হবে। এবং যদি আমরা এই প্রতিদিন সন্ধ্যার পরে যে মোড়গুলোতে যে জনবল, মানে জনসংখ্যা একেবারে মনে হয় ঢল নেমে যায়, এই ঢলটাকে যদি আমরা ঠেকাতে পারি, আমরা যদি বাড়িমুখী করতে পারি, তাহলে আমার মনে হয় অনেকখানি সংক্রমণ কমে যাবে। অধ্যাপক মোজাহিরুল হক, আপনার কাছে আমার শেষ প্রশ্ন। যেহেতু ভালনারেবল অবস্থা রয়েছে, খুলনা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে, এবং তথ্যপত্র থেকে তো আমরা সেই জিনিসটি পাচ্ছি সাইন্টিফিক্যালি, খুলনার জন্য বিশেষ কি ব্যবস্থা এখন নিতে হবে? এবং পাশাপাশি আপনি অন্যান্য বিষয় বলেছেন যে করণীয় কি। টিকার ক্ষেত্রে বলছিলেন যে 17 কোটি মানুষের জন্য আমরা কেবলমাত্র 43 লক্ষ মানুষকে 2 ডোজ করে টিকা দিতে পেরেছি। সার্বিক বিষয় নিয়ে আপনার শেষ মন্তব্য জানতে চাচ্ছি, একটু ছোট করে, আমরা প্রায় শেষ পর্যায়ে। যে আমি টিকার বিষয়টা দিয়ে শুরু করি। আমাকে মনে রাখতে হবে যে আমাকে 25 কোটি ডোজ টিকা সংগ্রহ করতে হবে, এবং প্রতি মাসে কম হলেও যদি আমি 2 কোটি ডোজ টিকা দিতে পারি, তাহলে আমার 1 বছর লাগবে হার্ড ইমিউনিটি অ্যাচিভ করার জন্য। আর এর চেয়ে যদি বেশি সময় নেই, 2 বছর যদি নেই, তাহলে আমাকে 1 কোটি করে প্রতি মাসে টিকা দিতে হবে। কিন্তু আমরা এখনো অনিশ্চয়তার মধ্যে আছি যে প্রতি মাসে 1 কোটি ডোজ টিকা সংগ্রহ করা একটা জটিল বিষয়। সুতরাং টিকা আমাদের উৎপাদনে যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব, বাই টেকনোলজি ট্রান্সফার। এটা বলে আমি যেই জায়গাটায় আসতে চাচ্ছি সেটা হলো, এখন যে সংক্রমণের যে অবস্থাটা, আমাদেরকে মনে রাখতে হবে যে সংক্রমণ নিয়ন্ত্রণে আনার জন্য লকডাউন একটা পন্থা, আর হলো স্বাস্থ্যবিধি মানা আরেকটা পন্থা। সুতরাং জনগণকে স্বাস্থ্যবিধি মানাতে বাধ্য করার যে কাজটা, সেটা এখন করতে হবে। তারা জানে যে স্বাস্থ্যবিধি মানলে করোনা থেকে দূরে থাকতে পারবে। সুতরাং এখন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন, তাদের দায়িত্ব হবে যে মাস্ক ছাড়া এবং দূরত্ব বজায় রাখা ছাড়া কোন রকম, এবং এই যে হাত ধোয়ার যে অভ্যেসটা বা স্যানিটাইজ করার যে অভ্যেসটা, এইটাকে একেবারে মানুষ মানতে যেমন হবে, পাশাপাশি মানানোর কাজটা সরকারের করতে হবে। এবং মেহেদী সাহেব ঠিকই বলেছেন যে সরকারের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী পাশাপাশি উনি যে ভলান্টিয়ারদের কথা বলছেন, সেই ভলান্টিয়ারদের নিয়ে প্রতিটি এলাকা ভিত্তিক এই কাজটা করতে হবে, জনসম্পৃক্ততার কাজ। তাহলে সহজেই আমরা কিন্তু করোনাকে খুলনা কেন সারা বাংলাদেশেই নিয়ন্ত্রণ করতে পারবো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোজাহিরুল হক, ধন্যবাদ অধ্যাপক ডক্টর মেহেদী নেওয়াজ, এবং ধন্যবাদ সাংবাদিক মহেন্দ্র সেন। দর্শক, শেষ করছি। অবশ্যই সরকারের পক্ষ থেকে অনেক কিছুই করা হয়েছিল। আমি নিজেও ব্যক্তিগত মনে করি মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সর্বোচ্চ লেভেল থেকে অনেক কিছুই করা হয়েছিল, কিন্তু বারবার যে কথাটা উঠে আসছে, সুষ্ঠু পরিকল্পনা, সুষ্ঠু উদ্যোগ এবং সুষ্ঠুভাবে বাস্তবায়ন করার যে সদিচ্ছা এবং সমন্বয়হীনতার বিষয়টি বারবার সামনে চলে আসছে, এইগুলো যদি আমরা কাটিয়ে উঠতে পারি, নিশ্চয়ই করোনা মোকাবেলা আমাদের জন্য খুব কষ্টকর কিছু হবে না। যে কথাগুলো ইতিমধ্যে আলোচকেরা বলেছেন, আমরাও সেই আশাই করব তারা যে কথাগুলো বলেছে সেগুলো খুব দ্রুত বাস্তবায়ন করার। ভালো থাকুন, শুভরাত্রি, শুভকামনা সবার প্রতি। হ্যাঁ পান্না ভাই, হ্যালো পান্না ভাই, শুনতে পাচ্ছেন? আলাপ
চালায়া যান।